আজকের আলোচনায় যেটা আসে সেটা হলো শুরুতেই সীমাবদ্ধতা। আমরা সাফল্য অনেক দেখলাম, এবার দেখব কি বোরের সীমাবদ্ধতা। তো আমরা শুরুতে একদম লাইন বাই লাইন সীমাবদ্ধতাগুলো লিখে ফেলি, তারপরে ডিটেলসে আলোচনা হবে। ১ নাম্বার সীমাবদ্ধতা, বোরের পরমাণু মডেল একটি মাত্র ইলেকট্রনযুক্ত পরমাণু বা আয়নের ক্ষেত্রেই প্রযোজ্য। একটি মাত্র ইলেকট্রন সম্পন্ন পরমাণু বা আয়নের ক্ষেত্রেই প্রযোজ্য। ২ নাম্বার সীমাবদ্ধতা, এই বোরের পরমাণু মডেল এটা জিমেন এবং স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না। আমরা বিস্তারিত একটু পরেই দেখব, এখন আপাতত লিখে রাখি জিমেন এবং স্টার্ক প্রভাব এটাকে ব্যাখ্যা করতে পারে না। ৩ নাম্বার, এই বোরের পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে সমর্থন করে না। অর্থাৎ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে এই বোরের পরমাণু মডেলটা আসলে কিছুটা ত্রুটিপূর্ণ। অনিশ্চয়তা নীতি এটাও তার একটা সীমাবদ্ধতা। ৪ নাম্বার সীমাবদ্ধতা, এই পরমাণুর এই ত্রিমাত্রিক আকার সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। ত্রিমাত্রিক আকার, ত্রিমাত্রিক আকার সম্পর্কে ধারণা পাওয়া যায় না। এবার আমরা একটা একটা করে বিস্তারিতভাবে ডিসকাস করব। তো ১ নাম্বার যেটা আছে, একটি মাত্র ইলেকট্রনযুক্ত পরমাণু এবং আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এটার যে ডিসকাশনগুলো দেখছিলাম তার আগে, যখনই আমরা ব্যাসার্ধ বের করছিলাম, ব্যাসার্ধের যে সূত্রটা Rn n-তম কক্ষপথের ব্যাসার্ধের সূত্র n স্কয়ার h স্কয়ার, তারপর ছিল 4 পাই স্কয়ার mz e স্কয়ার। এটা যখন আমরা ডিরাইভ করছিলাম তখন ধরেই নিছিলাম যে নিউক্লিয়াসে যত সংখ্যকই পরমাণু যত সংখ্যক প্রোটন থাকুক না কেন, বাহিরে শুধুমাত্র একটা ইলেকট্রন থাকবে। একটা ইলেকট্রন, ওই একটা ইলেকট্রন ধরেই কিন্তু আমরা এটাকে প্রমাণ করছিলাম। ঠিক আছে, এখন যদি একটার বেশি ইলেকট্রন আসে তাহলে কি হবে? দেখা যাবে যে ইলেকট্রন সমূহ নিজেদের মধ্যেও কিছুটা বিকর্ষণ করা শুরু করবে। তখন নরমাল যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটা কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু আর প্রযোজ্য হবে না, বা হলেও কিছুটা ত্রুটি প্রদর্শন করবে। সেম ভাবে যখন শক্তির ইকুয়েশন আমরা লিখছিলাম, ওই শক্তির ইকুয়েশন প্রমাণ করার সময়ও আমরা সেম বিষয়টাকেই প্রাধান্য দিচ্ছিলাম যে একটা মাত্র ইলেকট্রন থাকবে। তো n-তম কক্ষপথের শক্তি মাইনাস 13.6 z স্কয়ার বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট। এখন যদি ইলেকট্রন একটার বেশি চলে আসে তখনও কিন্তু এই সূত্রটা ভুল তথ্য আমাদেরকে প্রদান করবে। এরপর আমরা একটু দেখে নেই এক ইলেকট্রন যুক্ত কারা কারা আছে। যেমন আছে হাইড্রোজেন, তারপর আছে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, তারপর বেরিলিয়ামের ইলেকট্রন 4টা, 3টা গেলে থাকবে একটা, বোরন 4+। এরকম যদি কোনো স্পেসিস পসিবল হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র এই বোরের পরমাণু মডেল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই 2 নাম্বার যে সীমাবদ্ধতা, জিমেন এবং স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না এই বোরের পরমাণু মডেল। জিমেন এবং স্টার্ক প্রভাব যেটা বলে, আমরা যদি এই পরমাণুটাকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র অথবা শক্তিশালী তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করে এর বর্ণালী বিশ্লেষণ করি, তখন দেখা যায় যে এদের বর্ণালীতে অসংখ্য অতি সূক্ষ্ম রেখা পাওয়া যায়। মানে অসংখ্য বললে ভুল হবে, অবশ্যই একটা নির্দিষ্ট সংখ্যক অতি সূক্ষ্ম রেখা পাওয়া যায়, রেখা থাকে। ঠিক আছে, অর্থাৎ একটার পরিবর্তে বেশ অনেকগুলা রেখা থাকে।
এইটার ব্যাখ্যাটা আসলে বোর্ড দিতে পারেন না যে আসলে কেন একাধিক রেখা পাওয়া যায়। নরমালি বোরের পরমাণু মডেল অনুসারে কি হওয়ার কথা ছিল? বোরের পরমাণু মডেল যেটা বলছে যে প্রত্যেকটা কক্ষপথের শক্তি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং সেই সুনির্দিষ্ট শক্তিটাও আমরা বের করতে পারি তার ইকুয়েশনের মাধ্যমেই। এখন যদি উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কোন একটা কক্ষপথে ইলেকট্রন আসে, তখন দেখা যাবে এটাকে আমরা বলতেছি ই হায়ার মাইনাস ই লোয়ার। তো এটা কি একটা সার্টেন অ্যামাউন্টের এনার্জি না? এই এনার্জির জন্য কিন্তু আমরা একটাই তরঙ্গ পাবো, অর্থাৎ যখন একটা ট্রানজিশন হবে এই একটা ট্রানজিশন থেকে আমরা একটাই রেখা পাবো। এখন ইলেকট্রন কিন্তু কি করে, বিভিন্ন কক্ষপথে তারা ট্রানজিশন হয়। তখন এই ট্রানজিশনের জন্য প্রত্যেকটা ট্রানজিশনের জন্য আমরা এমন রেখা পাবো যারা কিনা সলিড রেখা। ঠিক আছে, এই মডেল অনুসারে পাওয়ার কথা ছিল একদম সলিড রেখা, কিন্তু দেখা যায় এই রেখাগুলা অতি সূক্ষ্ম অনেকগুলো রেখায় বিভক্ত হয়ে যায়। কখন? যখন চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হয় ওই পরমাণুটাকে, যখন শক্তিশালী তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়। এখন এই ঘটনাটা কেন ঘটে এটা তিনি ব্যাখ্যা করতে পারলেন না। পরবর্তীতে যদিও আমরা এই ব্যাখ্যাটা পাই, যে আমরা জানি যে একটা কক্ষপথ বেশ কয়েকটা উপকক্ষপথ বা উপস্তরে বিভক্ত থাকে, আবার এই উপস্তরগুলা বেশ কয়েকটা অরবিটালে বিভক্ত থাকে। প্রত্যেকটা অরবিটালের মধ্যে দেখা যায় দুইটা করে ইলেকট্রন থাকে যারা কিনা বিপরীতমুখী স্পিনে থাকে। এই প্রত্যেকটা ঘটনা একটা করে শক্তির সাথে রিলেটেড, এই কারণে প্রত্যেকটা ঘটনার সাথে একটা করে সূক্ষ্ম রেখা জড়িত থাকে। বুঝাতে পারতেছি? তো এই রেখাগুলাই কিন্তু আমরা যখন বিশ্লেষণ করি তখন আমরা দেখতে পাই। ঠিক আছে, যখন শক্তিশালী স্পেকট্রোস্কোপ দ্বারা বিশ্লেষণ করি তখন এই ঘটনাগুলাই আমরা দেখতে পাই। তো খেয়াল করো ৪ নাম্বার যে সীমাবদ্ধতা, এই ৪ নাম্বার সীমাবদ্ধতায় আছে যে বোরের পরমাণু মডেল পরমাণুর ত্রিমাত্রিক আকার এবং আকৃতি সম্পর্কে ধারণা দেয় না। ঠিক আছে, ত্রিমাত্রিক আকার যেটা আছে আমরা তো দেখি বোরের পরমাণু মডেলকে এইভাবে প্রকাশ করা হয়, মাঝখানে আছে নিউক্লিয়াস, এর চারদিকে কক্ষপথ সমূহ আছে যেখানে ইলেকট্রন সমূহ প্রদক্ষিণ করে নিউক্লিয়াসকে। এটা থেকে কিন্তু আমরা আসলে কোনো ধরনের ত্রিমাত্রিক বা আসলে প্রকৃতপক্ষে পরমাণুটা দেখতে কেমন সেই 3D যে কনসেপশন সেটা আমরা পাই না। এটাই হচ্ছে তার সীমাবদ্ধতা। আসলে পরমাণু কিন্তু এরকম না। আমরা যে আমাদের চারপাশে জগৎটা দেখি এটা কিন্তু 3 ডাইমেনশনাল। সুতরাং পরমাণুটাকেও 3 ডাইমেনশনাল হওয়া উচিত। এই কথাটাই তার মডেলে নাই। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটা কিন্তু বেশ বড়সড় রকমের একটা ভুল হিসেবে ধরা খেয়েছিল বোর। তো এটা আমরা এখন বিস্তারিত ব্যাখ্যা করব।